This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তে সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম নিউজ রুম থেকে। আমি মঞ্জিরা রয়েছি, আর নিউজ ডেস্ক আর স্টুডিও থেকে শর্মিষ্ঠা এবং লিমাও রয়েছে। শুরুতেই এসআইআর সংক্রান্ত খবর। এখনো পর্যন্ত কত নাম বাদ গেল এই এসআইআর হওয়ার পর ভোটার তালিকা থেকে? 50 লক্ষেরও বেশি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। আসলে এই 50 লক্ষের বেশি ফর্ম ফেরত আসেনি, এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যাটাও কিন্তু প্রায় 23 লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি জানতে পারছি আমরা? এই যে সংখ্যাটা বলা হচ্ছে, এর মধ্যে কোন কোন ভোটাররা পড়ছেন, বুথ চেঞ্জ হতে পারে, মৃত ভোটার হতে পারে, সেটাই আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, বুঝিয়ে দেবেন। শ্রাবন্তী, এক কথা এটাকে বলে আনকালেক্টেবল যে ডেটা, সেটা একদিনে বেড়েছে। গতকাল ছিল 42 লক্ষ, আজকের বেড়ে দাঁড়িয়েছে 50 লক্ষ। কেন এই এতটা সংখ্যক বৃদ্ধি? তার কারণ ডিজিটাইজেশন প্রায় 98% এ রাজ্যে সমাপ্ত হয়েছে। এক নজরে দেখে নেবো কীরকম ডেটাটা থাকছে। প্রায় 50,22,410 জন এই আনকালেক্টেবল রয়েছে ফর্ম, অর্থাৎ ফর্মগুলি ফেরত এসেছে। এর মধ্যে 4টে পর্যন্ত মৃতের সংখ্যা 23 লাখ, স্থানান্তরিত অর্থাৎ 2 জায়গায় বা 3 জায়গায় নাম আছে এমন ভোটারের সংখ্যা 17,05,000, নিখোঁজ 4,000 এবং ডুপ্লিকেট 1.2 লাখ এই পর্যন্ত রয়েছে। অর্থাৎ এদের প্রত্যেকের ফর্ম আপাতত ফেরত এসছে, এবং এক্ষেত্রে 23 লাখ যেটা রয়েছে মৃত, এই 23 লাখের মধ্যে হিয়ারিংয়ে যদি কেউ আসেন, তিনি যদি বলেন যে ভুল করে তার নাম এন্ট্রি হয়েছে, বাদ বাকি কিন্তু বলা যেতে পারে এক কথায় 23 লাখ বাদের খাতায় পড়তে চলেছে। খুব স্বাভাবিকভাবে এতটা বেশি ডেটা একদিনে কিভাবে সম্ভব? কমিশন সূত্রে খবর যে চেকিং রিচেকিং, তোমার মনে থাকবে মঞ্জিরা, যে মুহূর্তে রোল অবজারভাররা এসেছেন তারা বিভিন্ন দিক থেকে যার কীভাবে ডিজিটাইজ রয়েছে সেইটার উপরেও জোর দিচ্ছেন, এবং তারপর ডিজিটাইজেশনের যখন প্রায় কাজটা শেষ, তখন এই রিচেকিংয়ের মাধ্যমে সংখ্যাটা আরেকটু বাড়ছে। ধন্যবাদ শ্রাবন্তী। ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। মৃত্যু শূন্য ভোট কেন্দ্র, সেই সংখ্যা গত 48 ঘন্টায় কমে গেল। মনে আছে তো, সোমবার আপনাদেরকে জানিয়েছিলাম 2208। এখন সেই সংখ্যাটা কত জানেন? 29। গতকাল যেটা 480 ছিল, এখন মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা নামলো মাত্র 29। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, তাহলে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলবটা কাজে লাগলো, তাই তো? যে সংখ্যাটা 2000-এর উপরে ছিল, সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে গেছিল, অর্থাৎ 1700 মৃত ভোটারকে খুঁজে পেয়ে গেল, এই সমস্ত বুথগুলিতে পাওয়া গেল তাদের। এবং গতকাল সেটা তাও বা 100-র উপরে ছিল, 480 ছিল, সেটা কমে দাঁড়িয়ে 29। এবং কমিশন সূত্রে খবর, ডিইওদের রিপোর্টে এই এত বড় পরিবর্তন আগামীকালের মধ্যে তা শূন্য হলেও অবাক হয়ে যাব না। অর্থাৎ সমস্ত যে জায়গাটাতে মৃত ভোটার এসেছিল, এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তো উঠবে যে যদি এখানে রোল অবজারভাররা না আসতেন এবং পুনরায় যদি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ডেটা না চেক করতে বলা হতো, তাহলে এই বিস্তর একটা গলদ থেকে থাকতো গোটা এসআইআরে। শর্মিষ্ঠা, একদম তুমি যে তথ্যটা তুলে ধরলে, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তুলে ধরবো এই মুহূর্তে। বিগ বলে পিসিআর কে বলবো সেই গ্রাফিক্সটা একটু প্লে করতে, তাহলেই না বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পয়লা ডিসেম্বর কি সংখ্যা ছিল? পয়লা ডিসেম্বরে আমরা সেই সংখ্যাটা দেখাচ্ছি। পয়লা ডিসেম্বর যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 2208, মানে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ছিল, যা ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারছিলাম। পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার ছিল 2208। এটা হচ্ছে সোমবার, অর্থাৎ পয়লা ডিসেম্বরের অঙ্ক আপনারা দেখছেন। তারপর 24 ঘন্টা পর, মানে মঙ্গলবার 2nd ডিসেম্বর আমরা কি দেখলাম? 2208 থেকে এক ধাক্কায় নেমে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 480। এবার আরো একটু সময়, মানে 48 ঘন্টা কাটলো, মানে বুধবার যদি দেখি 23 ডিসেম্বর একেবারে তলানিতে ঠেকলো, মানে 29টি এখন ভোট কেন্দ্র রয়েছে যেখানে কোনো রকম মৃত্যুর ঘটনা ঘটেনি। বুঝতে পারছেন তো কি কারণে আমরা বললাম ছিল বিড়াল, হয়ে গেল রুমাল? 7,11,000 ভোটে অভিষেক জেতে স্বাভাবিক। 2208
8টা বুথে সেখানে স্থানান্তরিত নেই, মৃত নেই। তারপরে বলছে যে না ওটা 480। কেন 2208 থেকে 480-তে নামবে কেন? এবং 480টাও ভূত, তার সেটাও হতে পারে না। কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, হতে পারে না। আর 23 বছর ধরে। তো এইভাবে তৃণমূল জিতে এসছে। তার আবার বড়াই করে মমতা ব্যানার্জি, আমি 3বারের মুখ্যমন্ত্রী। তার দলের আবার এমএলএরা বড়াই করে, এমপিরা বড়াই করে, মন্ত্রীরা বড়াই করে। লজ্জা করে না? বাইপোলের সময় কালীগঞ্জে 6000 লোকের নাম বাদ গিয়েছিল এই 1 বছর আগে। কেন? সেখানে মানুষ মারা গিয়েছিলেন। তার মানে ডিলিশন প্রসেস ইজ গোয়িং অন। অর্থাৎ খুব ন্যাচারাল একটা বিষয়, সেটাকে নিয়ে অনাবশ্যকভাবে যে রাজনৈতিক হাইপার করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা সেদিনও বলেছি, আজও বলছি যে 2024 থেকে 2025 এই একটা অর্থবর্ষের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গা 80,000 বুথের মধ্যে 400টা বুথে কেউ মারা নাই যেতে পারেন। বাকি সমস্ত বুথে তো মৃত মানুষ পাওয়া গেছে। মানে ওই পার্টিকুলার পাড়ায় যদি কেউ মারা নাও যান তাহলে তাকে মেরে ফেলতে হবে। ওই যেরকমভাবে বিহারে করেছে, জীবিত মানুষকে মৃত দেখিয়েছে নির্বাচন কমিশন। এই অসভ্যতম কতদিন চলবে? সার্বিক গোটা রাজ্যে বললাম 29, কিন্তু কোন কোন জেলায় কি ভাগ রয়েছে দেখুন। যেটা দক্ষিণ 24 পরগনা, যেখানে শুধুমাত্র 760 ছিল, সেই সংখ্যাটা এখন 20-তে এসে দাঁড়িয়েছে। আর মালদার ছবি যদি দেখি, সেটা 4টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে কোনো রকম মৃত্যুর ঘটনা ঘটেনি। আর জলপাইগুড়িতে রয়েছে 1টি। কিন্তু এখনো পর্যন্ত এই তালিকায় যদি আমি দেখি, তাহলে দক্ষিণ 24 পরগনায় হাইস্ট রয়েছে। আরো জেলা রয়েছে। হাওড়ায় এখনো পর্যন্ত 1টি ভোট কেন্দ্র যেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে এরকমই দাবি করা হয়েছে, সেরকমই তথ্য পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে 1টি ভোট কেন্দ্র রয়েছে এবং পুরুলিয়াতে 2টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে কোনো রকম মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থাৎ যে সমস্ত জেলার নাম তুলে ধরলাম, এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় হাইস্ট। তবে সোমবারে যেটা 760 ছিল, আজ বুধবার সেটা 20-তে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে একটা কথা বলা যেতে পারে, এসআইআর এর শেষ পর্যায়ে রয়েছে। তো শেষ পর্যায়ে এডিট মোডে রয়েছে নির্বাচন কমিশন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো দেখা যাচ্ছে, 2002 এর ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কি করছেন, বাবা ঠাকুরদার নামে বা আত্মীয়ের নামে ফর্ম ফিল আপ করছে। এমন বুথ ফের খতিয়ে দেখার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেটাকে বলা হয় প্রোজেনি ম্যাপিং, মানে বংশগত মিল বেশি হয়েছে, মানে বংশগত ক্রমতালিকা দেখিয়ে তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য বা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। এমন বুথই এখন কমিশনের স্ক্যানারে রয়েছে। এখন প্রশ্ন হলো, কি এই প্রোজেনি ম্যাপিং? 2002 সালে ভোটার তালিকার নাম নেই বলে বাবা, মা, ঠাকুরদা কিংবা কোনো আত্মীয়ের নামে ফর্ম ফিল আপ করে থাকলে সেটাকে বলে প্রোজেনি ম্যাপিং। যেসব বুথে প্রোজেনি ম্যাপিং বেশি হয়েছে সেসব বুথে কমিশনের কড়া নজরে। অর্থাৎ যেসব বুথে 50%-এরও বেশি ভোটার প্রোজেনি ম্যাপিং ধারা নথিবদ্ধ হতে চাইছে বা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, সেই জায়গাগুলোয় খতিয়ে দেখার, আরও একবার চেক করার নির্দেশ কমিশনের। 7,11,000 ভোটে অভিষেক জেতে স্বাভাবিক। 2208টা বুথে সেখানে স্থানান্তরিত নেই, মৃত নেই। তারপরে বলছে যে না ওটা 480। কেন 2208 থেকে 480-তে নামবে কেন? এবং 480টাও ভূত, তার সেটাও হতে পারে না। কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, হতে পারে না। আর 23 বছর ধরে। তো এইভাবে তৃণমূল দেখুন শর্মিষ্ঠা, আপনাদের প্রোজেনি ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝানোর চেষ্টা করছিল এবং কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্যটা কিন্তু তাজ্জব করার মতো। এবং তারা কি বলছে, তারা বলছে 50টি বিধানসভা এলাকায় সেখানে কিন্তু এই প্রোজেনি ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। এবং দেখা যাচ্ছে 2002 এর পর ভোটার হয়েছেন এমন ভোটার 50টি বিধানসভায় সবচেয়ে বেশি। এই মুহূর্তে নিউজ রুমে আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজারের সঙ্গে একটু কথা বলবো। সিজার, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে প্রোজেনি ম্যাপিংটা, এই হিসেব নিকেশটা কি এবং এক্ষেত্রে কি কি তথ্য কমিশন পাচ্ছে? দেখো, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলায়, সেখানে 2,52,000 মোট ভোটার। তার মধ্যে দেখা যাচ্ছে 2002-তে যেটাকে বলা হচ্ছে সেলফ ম্যাপ, সেই ভোটারের সংখ্যা 2002-তে যাদের নাম ছিল সেই সংখ্যাটা হচ্ছে 68,000-এর আশেপাশে। অর্থাৎ কিন্তু তার পরবর্তীতে 2002-এর পরে নাম উঠেছে সেই সংখ্যাটা 1,68,000
এবং তার মধ্যে 1,63,000-ই হচ্ছে তারা দাবি করছে তাদের বাবা বা ঠাকুরদার নাম, অর্থাৎ প্রোজেনি লিঙ্ক, অর্থাৎ তাদের বংশগতভাবে তাদের পূর্বপুরুষের নাম আছে সেই ধরনের একটা লিঙ্ক। এবং সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় 2002-তে যাদের নাম ছিল এবং পরবর্তীতে 2002 পরবর্তী সময় প্রোজেনি লিঙ্ক যেটা হয়েছে সেটা শতাংশের হিসেবে 2002-এর তুলনায় 238% বেশি। এটা খালি একা শামশেরগঞ্জের ঘটনা নয়, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, চোপড়া, বসিরহাট উত্তর থেকে শুরু করে সন্দেশখালী, অর্থাৎ সামগ্রিকভাবে বর্ডারিং যে ডিস্ট্রিক্টগুলো, সেখানকার যে বর্ডারিং যে বিধানসভাগুলো রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে এই শতাংশটা 200-র আশেপাশে বা 200-র বেশি, এবং সেইটাই কোথাও একটা সন্দেহ তৈরি করেছে। তার কারণ এই সমস্ত ভোটার যারা দাবি করছেন 2002-তে তাদের নাম ছিল না, তাদের বাবা মা বা পরিবারের অন্য লোকের নাম ছিল, 2002-এর পরে যাদের নাম উঠেছে, তার মানে 2002-এর পর যাদের নাম উঠেছে সেই সংখ্যাটা মানে সংখ্যাগুরু তারা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে একদমই সংখ্যাগুরু হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে সন্দেহ উদ্রেক হওয়ার কারণ হচ্ছে কারুর বয়স দেখা যাচ্ছে 50 বছর, কারুর দেখা যাচ্ছে 55 বছর, অর্থাৎ 2002-তে তাদের নাম ওঠার জন্য যে বয়স সেটা হয়ে গেছিল। আর সেই জায়গাতে দাঁড়িয়েই 4টে মেজার নেওয়া হচ্ছে। 50%-র বেশি যেখানে প্রোজেনি লিঙ্ক হচ্ছে সেইগুলোকে স্যাম্পল টেস্ট করা হচ্ছে। কিভাবে? যেখানে 50 বছর বা তার বেশি যাদের বয়স তাদের 2002-তে নাম ওঠেনি কেন, সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন। দ্বিতীয় হচ্ছে বাবা ছেলে বা বাবা মেয়ের মধ্যে বয়সের পার্থক্য 18 বছরের কম বা 40 বছরের বেশি হলে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ সেখানে কোনোভাবে অনুপ্রবেশকারীরা অন্য কোনো পরিচয়কে ব্যবহার করে এই নাম তুলেছে কিনা সেটা দেখার জন্য নজর থাকবে আমাদের। সিজার, ধন্যবাদ। আর এবার বাদুড়িয়ায় নজর রাখতেই হচ্ছে, কারণ আরো এক বাংলাদেশের খোঁজ পাওয়া গেছে। আর 1-2 বছর নয়, 10 বছর আগে বাংলাদেশ থেকে এসে, বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসে ভারতে বসবাস করছিল, কিন্তু কার নাম দিয়ে? ভারতীয় বাবা সাজিয়েছে বাংলাদেশি ছেলে। এসআইআর ফর্ম জমা পড়তে হইচই পড়ে গেছে। তারপর বাংলাদেশে কিন্তু সে ফিরে যায়নি, মানে মহিদুল মণ্ডল বাদুড়িয়ার শায়স্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মাগুরালি গ্রামে থাকতে শুরু করেছিল মহিদুল। প্রতিবেশী কোদাবক্স মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এই সব কিছু নথি সে তৈরি করে ফেলে। মহিদুল মণ্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল, এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপারস তুলে ও হচ্ছে ভোটার হয়েছে। আমরা চাচ্ছি যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশে চলে যাক। ওখানে ছিল মহিদুল মণ্ডল, এখানে এসে মহিদুল মোল্লা হয়েছে। কমিশনের নজরে রয়েছে যে জেলাগুলো আপনাদের জানিয়ে রাখতে চাইবো, 2002-এর পরে এই 4টি জেলার 50টি কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু মানে ভীষণভাবে মানে যে সংখ্যা, যে পার্সেন্টেজটা দেখা যাচ্ছে অনেকটা। দেখুন আমরা সেই সংখ্যা তথ্য তুলে ধরছি। ভোটার বৃদ্ধির হার 238%। মানে এটা কিভাবে সম্ভব হয় এটা নিয়ে আমি আলোচনা করতে চাইবো। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তন্ময়, যে জেলাগুলোর নাম আমি স্পেসিফিক্যালি আমাদের দর্শকদের ক্ষেত্রে জানিয়ে রাখি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, মানে এতটা তফাৎ কেন? দেখো, সেটাই কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথার কারণ কমিশনের। কারণ তারা যেটা বলছেন যে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল, 2025-এ যে ভোটার লিস্টের নাম রয়েছে সেরকম মানুষের সংখ্যা কোথাও 30, কোথাও 35, কোথাও 40%। অর্থাৎ তার বাইরে 65-70% 2002-এর পর থেকে ভোটার হয়েছে 2025 পর্যন্ত। কিন্তু জন্ম মৃত্যুর হার, রেশন দেওয়ার জন্য যে সমস্ত মানুষজন রয়েছেন, সরকারি যে প্রকল্পগুলো রয়েছে, স্কুলে ভর্তি হওয়া, রেজিস্ট্রেশন অর্থাৎ জমি জায়গা কেনা, রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট করা কিংবা ডেথ সার্টিফিকেট, এই সমস্ত পরিসংখ্যান মিলিয়ে সেই জায়গার মানুষের বৃদ্ধির হার, অর্থাৎ জন্ম বৃদ্ধির হার কিন্তু এতটা হওয়ার কথা নয়। তাহলে কোথা থেকে এই 60-65-70% এলো? এটাই কমিশনের মাথা ব্যথা। তাহলে এখানে কি একটু আগেই তুমি যে কথা বললে যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি শ্বশুরকে বাবা বানানো হচ্ছে, মৃত মানুষকে বাবা বানিয়ে নিয়ে ভোটার লিস্টে ঢুকে পড়ছে বাংলাদেশিরা কিংবা বহিরাগতরা, সেখানেই কি এই শামশেরগঞ্জ বলো, ধুলিয়ান বলো, সুতি বলো, যে সমস্ত বিধানসভাগুলোকে নিয়ে কথাবার্তা চলছে, বসিরহাট আছে, সন্দেশখালী আছে, ভাঙড় আছে, কলকাতার মেটিয়া বুরুজ আছে, এখানে কি তাহলে বহিরাগতরা এইভাবেই বাবা সাজিয়ে বা শ্বশুরকে বাবা সাজিয়ে বা কোনো ভাইকে বাবা সাজিয়ে তারা ঢুকে পড়েছে ভোটার লিস্টের মধ্যে? সেই দিকেই নজর রয়েছে কমিশনের। কারণ কমিশনের কাছে সরকারি যা তথ্য রয়েছে, এইভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কথা নয়, ফলে অস্বাভাবিক লেগেছে, সেই জন্যই তারা কিন্তু নজরদারিটা চালাচ্ছে। ধন্যবাদ। এসআইআর আবহে কিন্তু আলোচনার কেন্দ্রে সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, কারণ সেখানে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা যেমন বেশি, তেমনই প্রোজেনি ম্যাপিং
সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, মানে সেখানে সব থেকে বেশি বংশক্রম তালিকা দেখিয়ে ভোটারদের নাম উঠেছে। বিস্তারিত জানাবেন সঙ্গে শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, যদি জায়গাগুলো বলা যায় তাহলে দেখা যাবে দক্ষিণ 24 পরগনা এই মুহূর্তে সব থেকে বেশি প্রোজেনি ম্যাপিং অর্থাৎ 2002 এর তালিকার সঙ্গে লিঙ্ক খুঁজতে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম লিঙ্ক দিয়ে যোগ করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী, এখানে 198 নম্বর বুথ রয়েছে। মোট ভোটার যা রয়েছে 1267, তার মধ্যে 1447 জনই এরকম ভাবে লিঙ্ক খুঁজে পেয়েছেন। ফুলতলি, এখানকার বুথ নাম্বার 85, সেখানে দেখা যাচ্ছে 1054 জন, মোট ভোটারের 1200 জন, মোট ভোটার হচ্ছে 1202, তার মধ্যে 1154 জনই এরকম লিঙ্ক খুঁজে পেয়েছেন। একই সঙ্গে একই রকম ভাবে হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে হিঙ্গলগঞ্জ, সেখানেও এই একই ধরনের চিত্র। সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, সেখানে বুথ এবং উত্তর 24 পরগনা 2টি বুথে উল্লেখযোগ্য হারে প্রোজেনি ম্যাপিং এর হদিশ, অর্থাৎ প্রোজেনি ভোটারের হদিশ, যা ইতিমধ্যে কমিশনের নজরে রয়েছে। এবং নির্বাচন কমিশনের যে বিশেষ পর্যবেক্ষক দল রয়েছে তার নেতৃত্বে রয়েছেন সুব্রত গুপ্ত, এবং সেই সুব্রত গুপ্তের রিয়াকশন আপনাদের শোনাবো, কারণ তিনি কার্যত মেনে নিচ্ছেন যে দক্ষিণ 24 পরগনা এই মুহূর্তে আলোচনা কেন্দ্রে প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে। কি বলেছেন শুনবো। যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে 50%-এর বেশি প্রোজেনি, 50%-এর বেশি প্রোজেনি লিঙ্কেজ হয়েছে, মানে রিলেটিভ লিঙ্কেজ হয়েছে, সেগুলোকে চেক করা হবে স্যাম্পল বেসিসে। শামশেরগঞ্জ থেকে শুরু করে একাধিক মুসলিম সংখ্যাধিক্য বিধানসভায় এটা দেখবেন। যেমন ধরুন কোনো ভোটারের নাম হাফিজুল, তার বাবার অরিজিনাল নাম ছিল সিরাজুল, তার আরেকটা কারোর মফিজুলের নাম ধরে তার নাম এন্ট্রি করে দেওয়া হয়েছে। আইপি এবং তৃণমূলের গুন্ডারা এবং একটা ভালো অংশের ইআরও বা এইআরওরা ভিডিও পর্যায়ে তারা এই ঘটনাটা ঘটিয়েছেন। এবং এখানকার অবজারভাররা যাওয়ার পরে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে ডেথ শিফটিং, ভোটারদের সংখ্যাটা দ্রুত বেড়েছে। একজনও যেন জেনুইন ভোটারের নাম বাদ না যায়, এটা তৃণমূল কংগ্রেসের সজাগ সৈনিকরা দেখছে। এগুলো শুনুন, যাদের ব্রেনের মধ্যে কমিউনালিজম আছে, যাদের ব্রেনের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, তাদের ব্রেন থেকে আপনি বার করতে পারবেন না। তারা সমাজকে ভাগ করতে ব্যস্ত, আর আমরা সমাজকে এক করতে ব্যস্ত। যে একসময় ইডি সিবিআই এদের কাজে লাগানো, তো এখন কমিশনকে কাজে লাগাচ্ছে। এটাতে হবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে থাকবে। দিল্লিতে আজ নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার একগুচ্ছ দাবি রয়েছে। তিনি যেমন এসআইআর এর ক্ষেত্রে মাইক্রো অবজারভারের কথা বলছেন, তিনি হিয়ারিং এর সময় ওয়েবকাস্টিং এর কথাও বলছেন। এই একাধিক দাবি নিয়েই তিনি আজ গিয়েছিলেন। এই মুহূর্তে শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিংগুলো হবে, সেই হিয়ারিংয়ে লাইভ ওয়েবকাস্টিং, সিসিটিভি, এবং যে এইআরওরা এই ধরনের কাজে বাধ্য হলেন বা উৎসাহিত করলেন, বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদেরকে বিশ্বাস করা যাবে না পুরোটাই। সেই জন্য ইলেকশনের সময়, কাউন্টিংয়ের সময় মাইক্রো অবজারভার দেওয়া হয়, সেটাও দিতে হবে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, দেখুন, কমিশনই তো বলছে বাংলা এসআইআর এর কাজ ভালো হয়েছে। যদি তাই হয় তাহলে শুভেন্দু অধিকারী এই মাইক্রো অবজারভারের কথা কেন বলছেন, হিয়ারিং এর সময় ওয়েবকাস্টিং এর কথা কেন বলছেন? এমনকি এই যে তৃণমূলপন্থী বিএলওরা তারা এতদিন ধরে ধর্ণা কেন দিচ্ছে, সেই প্রশ্নও তিনি তুলছেন। শুভেন্দু অধিকারী কালকে ধর্ণা দেবে। পশ্চিমবঙ্গে সূর্য পূর্ব দিকে উঠছে কেন? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে ওঠার কথা। প্রথমে বলেছিল 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে। তারপর যখন বুঝতে পেরেছে তৃণমূলের বিএলএরা পশ্চিমবাংলার 80,631টা বুথে কার্যত জোনাল মার্কিং করে রেখেছে যাতে ভোট চোরেরা ভোট চুরি করতে না পারে, তখন থেকে ওর সাসপেশন বাড়া শুরু হয়েছে। তারপরও অ্যান্টিসিপেট করেছিল যে বিজেপির সাথে তৃণমূলের যেহেতু ভোটের পার্থক্য 2021-এর ফলাফল অনুযায়ী প্রায় 70 লাখের,
অন্তত 70 লাখের বেশি মানুষের নাম বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন, সেটাও আটকে গেছে। এবং পুরো রাগটা গিয়ে পড়েছে এখন বিএলওদের উপরে, কারণ তৃণমূলের বিএলওদের কিছু করতে পারছে না। আর বিএলওরাও দেখছে এই শুভেন্দু অধিকারী থ্রেটের ভয়ে একের পর এক বিএলওকে আত্মহত্যা করতে হচ্ছে, যার জন্য বিএলওরা অধিকার রক্ষা মঞ্চ করে আন্দোলন করছেন। শুভেন্দু অধিকারী যখন গেছে, শুভেন্দুকে চোর বলেছে এই বিএলওরা, কারণ এই শুভেন্দু হুঙ্কার দিয়েছিল বিহারের মতো জেলে পাঠাবো বলে। অর্থাৎ সরাসরি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরকারি কর্মচারীরা এই জায়গায় কার্যত দুভাগ হয়ে গিয়েছে। এই অবস্থায় ভোটে গেলে 18 থেকে 12 হয়েছে লোকসভায়, 77 বিধানসভায় রয়েছে, এখন অবশ্য কমতে কমতে 60 এসছে, সেখান থেকে 27-এ কথা হবে। ধন্যবাদ অরূপদা। নিজেকে বাংলার পাহারাদার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার করে বলেছেন কোন রকম কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এবং প্রতিটা ব্লকে সহায়তা ক্যাম্প হচ্ছে। গাজলের সভা থেকে প্রত্যেকের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন, দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যদি তার আগে পালিয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। একজনও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবঙ্গে থাকবে না, থাকবে না, থাকবে না।